Hello guys, welcome back to my channel. In this video, I will present Romanticism. Romanticism is a 19th century literary movement. এবং এই ভিডিওতে আমি রোমান্টিসিজম সম্বন্ধে ইন ডিটেইলড আলোচনা যেমন করব তার সঙ্গে সঙ্গে ডেফিনেশন, ইম্পর্টেন্ট ফিচার্স অ্যান্ড ইম্পর্টেন্ট পোয়েটস অ্যান্ড রাইটার্স তাদের সম্পর্কেও আলোচনা করব। ফলে বন্ধুরা, রোমান্টিসিজম সম্বন্ধে এবং তার সম্পূর্ণ বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে যদি নিখুঁতভাবে জানতে হয় তাহলে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। সো ফ্রেন্ডস, লেট আস স্টার্ট। We have to keep in mind that Romanticism has nothing to do with love. Let us first know what is Romanticism. Romanticism, which is also known as the Romantic period or Romantic age or era, was an artistic, literary, musical and intellectual movement that originated in Europe towards the end of the 18th century, and in most areas was at its peak in the approximate period from 1800 to 1890. ফলে রোমান্টিসিজম, যেটা কিনা রোমান্টিক পিরিয়ড বা রোমান্টিক এজ নামে পরিচিত, সেটা একটা আর্টিস্টিক, লিটারারি, মিউজিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল মুভমেন্ট। ফলে এটা যে শুধুমাত্র সাহিত্যের ক্ষেত্রে যুক্ত তা নয়, এটা আর্টিস্টিক ক্ষেত্রে এবং মিউজিক এবং বৌদ্ধিক আন্দোলনের সঙ্গেও জড়িত। এবং অষ্টাদশ শতকে জার্মানি, ফ্রান্স, অন্যান্য দেশগুলোতে ইংল্যান্ডের মতোই 1800 সাল থেকে 1890 সালের মধ্যে তার চূড়ান্ত জায়গায় পৌঁছায়। It was partly a reaction to the Industrial Revolution, the aristocratic social and political norms of the age of enlightenment, and the scientific rationalization of nature. ফলে এটা আংশিকভাবে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের রিয়াকশন হিসাবে কিংবা অ্যারিস্টোক্রেটিক সোশ্যাল পলিটিক্যাল যে নর্মসগুলো তৈরি হয়েছিল এজ অফ এনলাইটেনমেন্টে, যেটা 18th সেঞ্চুরিতে ফ্লারিশ করে, তার এগেনস্টেও এটা একটা রিভল্ট হিসাবে এই রোমান্টিসিজমের সৃষ্টি। Romanticism can be seen as a rejection of the precepts of order, calm, harmony, balance, idealization, and rationality that typified classicism in general and late 18th century neoclassicism in particular. বিশেষ করে অষ্টাদশ শতকে নিওক্লাসিসিজমের এগেনস্টে এই রোমান্টিসিজমের উদ্ভব। So Romanticism was characterized by its emphasis on emotion and individualism. ফলে আবেগ এবং ব্যক্তি স্বাতন্ত্রতা এই দুটো বৈশিষ্ট্য প্রধান গুরুত্ব পায়, as well as glorification of all the past and nature, অতীত, বিশেষ করে মধ্যযুগীয় অতীত, medieval past এবং প্রকৃতি, preferring the medieval rather than the classical, the subjective, the irrational, the imaginative, the personal, the spontaneous, the visionary and the transcendental. ফলে এই বৈশিষ্ট্যগুলোকে মাথায় রেখে, ভাবনায় রেখে রোমান্টিসিজমের সৃষ্টি। ফলে রোমান্টিসিজম মূলত এজ অফ এনলাইটেনমেন্টে যে ক্লাসিসিজম এবং অষ্টাদশ শতকে মূলত নিওক্লাসিসিজমের রিয়াকশন হিসাবে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের রিয়াকশন হিসাবে ফ্রেঞ্চ রেভলিউশনের দ্বারা ইন্সপায়ার্ড হয়ে এই ইংল্যান্ডে সাহিত্যের জগতে রোমান্টিসিজমের সৃষ্টি হয়। Romanticism in English literature began in the 1790s with the publication of the lyrical ballads. Particular date is 1798 of William Wordsworth and Samuel Taylor Coleridge. এস.টি. কোলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লিরিক্যাল ব্যালাডস পাবলিকেশনের সাথে সাথে মনে করা হয় ইংল্যান্ডে এই রোমান্টিক যুগের সৃষ্টি হলো। তবে কোনো সাহিত্যের আন্দোলন কিংবা সাহিত্যের যে এই মুভমেন্ট তো একদিনে তৈরি হয়ে যায় না, অবশ্যই তার জন্য একটা ক্ষেত্র প্রস্তুত করেছিলেন প্রি রোমান্টিক্সরা, বা যাদেরকে বলা হয় প্রেডিসেসর্স অফ রোমান্টিসিজম। এবং এই লিরিক্যাল ব্যালাডস 1798 সালে যখন 23টি কবিতার একটা সংকলন প্রকাশিত হলো, 19 poems of William Wordsworth and 4 poems of Samuel Taylor Coleridge, এই দুই বন্ধুর নতুন ধরনের কবিতাগুলো যখন লিরিক্যাল ব্যালাডসে প্রকাশিত হলো, তখন কিন্তু সাধারণ পাঠক কিন্তু ভালোভাবে গ্রহণ করেনি।
তখন ওয়ার্ডসওয়ার্থকে লিখতে হলো সেকেন্ড এডিশন, যেটা 1800 সালে প্রকাশিত হয়েছিল, তাতে প্রিফেস হিসেবে একটি মুখবন্ধ লিখতে হলো। সেই প্রিফেসে তিনি তার পোয়েটিক টার্গেট অডিয়েন্স, এই পোয়েট্রি যে নিউ পোয়েট্রি, তার ম্যানিফেস্টো তিনি লিখলেন। সেই জন্য বলা হচ্ছে Wordsworth's preface to the second edition of Lyrical Ballads, in which he described poetry as the spontaneous overflow of powerful feelings, the emotions recollected in tranquility. এইভাবে ওয়ার্ডসওয়ার্থ পোয়েট্রির সংজ্ঞা দিলেন। এটাই became the manifesto of the English romantic movement in poetry. কাব্য জগতে একটা নতুন আন্দোলন বা নতুন দিক খুলে দিল। ফলে এই 23টি কবিতার কাব্যগ্রন্থ, যেটা 1798 সালে প্রকাশিত হয়, এই 1798 সালকেই রোমান্টিসিজম ইন ইংলিশ লিটারেচারের বিগিনিং বলে ধরা হয়। তাই লিরিক্যাল ব্যালাডস 1798 ইজ ভেরি ইম্পর্ট্যান্ট লিটারারি ওয়ার্ক। এবং এই প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস এর কথা যেটা বলছিলাম, সেটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রকাশনা করলেন। তার বন্ধু লে হান্ট বা আরো এই ধরনের সমসাময়িক কন্টেম্পোরারি পোয়েটসরা যখন তাকে অনুরোধ করলেন যে এই কবিতাগুলো ভালো কবিতা, কিন্তু পাঠকের কাছে সমাদৃত করতে গেলে এইগুলোর উদ্দেশ্য মানুষকে বোঝাতে হবে, তখন ওয়ার্ডসওয়ার্থ তার প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডসে এই নিউ পোয়েমস, তার আইডিয়ালস, টার্গেট অডিয়েন্স, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডিকশন, মিটার, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলেন। তবে পরে অবশ্য প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডসে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কবিতা সম্বন্ধে যে ভাবনা আর বাস্তবে তিনি যে ধরনের কবিতা লিখলেন তার মধ্যে অসঙ্গতি লক্ষ্য করে এসটি কলিজের সঙ্গে একটু সংঘাত হয় কাব্যিক তত্ত্বগতভাবে। তার ফলশ্রুতিতে তিনি লিখলেন বায়োগ্রাফিয়া লিটারেরিয়া। বায়োগ্রাফিয়া লিটারেরিয়াতে ইমাজিনেশন এবং মিটার, ইউজ অফ মিটার ইন পোয়েট্রি, এই ব্যাপারগুলো এসটি কলিজ তার দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেছেন এবং যেগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই এই রোমান্টিক যুগে ফার্স্ট জেনারেশন অফ পোয়েটস উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এসটি কলিজ, এই দুজনের দুটো যে ম্যানিফেস্টো, প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস অ্যান্ড বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, এই দুটো বইয়ের গুরুত্ব যথেষ্ট রয়েছে। ডেফিনেশনস। অ্যাকচুয়ালি রোমান্টিক এজকে একটি নির্দিষ্ট সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যথেষ্ট কষ্টকর ব্যাপার, কারণ বিভিন্ন সাহিত্যের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন সাহিত্যিক ক্রিটিক, সমালোচকরা এই সংজ্ঞা নিরূপণ করার একটা চেষ্টা করেছেন, কারণ এই যুগকে এক কথায় সংক্ষেপে বর্ণনা করা সত্যিই অসম্ভব ব্যাপার। The term romanticism has been variously defined by different critics. Walter Pater calls it the addition of strangeness to beauty. Walter Pater মন্তব্য করেছেন এই রোমান্টিসিজমকে the addition of strangeness to beauty. Theodore Watts Danton defines it as the renaissance of wonder. বিস্ময়ের নবজাগরণ বলেছেন ওয়াটস ডান্টন। Abercrombie on the other hand stresses the subjective element of romanticism and writes, Romanticism is a withdrawal outer experience to concentrate upon inner experience. ফলে বাহ্যিক অভিজ্ঞতা থেকে আভ্যন্তরীণ অভিজ্ঞতার উপর কনসেন্ট্রেশন, এই ব্যাপারটি এবং সাবজেক্টিভ এলিমেন্টের উপর তিনি গুরুত্ব দিয়েছেন। লিগুইস অ্যান্ড ক্যাজামিয়ন emphasize both the emotional and imaginative aspects of romanticism and point out the accented predominance of emotional life provoked and directed by the exercise of imaginative vision. William J. Long, historian এবং তার হিস্ট্রি অফ লিটারেচার বই যথেষ্ট সমাদৃত, তিনি সেই বইতে রোমান্টিক মুভমেন্ট সম্বন্ধে বলেছেন, was marked and is always marked by a strong reaction and protest against the bondage of rule and custom which in science and theology as well as in literature generally tend to fetter the free human spirit. ফলে ফ্রি হিউম্যান স্পিরিট এটাও একটা রোমান্টিক একটা ক্যারেক্টারিস্টিক। সো ভিক্টর হুগো রাইটলি ডিফাইন্স রোমান্টিসিজম অ্যাজ লিবারিজম ইন লিটারেচার। ভিক্টর হুগো এই রোমান্টিসিজমকে সংজ্ঞা দিচ্ছেন এভাবে, লিবারিজম ইন লিটারেচার। এডওয়ার্ড অ্যালবার্ট এই যুগটাকে টার্ম দিচ্ছেন রিটার্ন টু নেচার। The subtle sense of mystery is found, Campton Rickett says. Campton Rickett বলছেন, the subtle sense of mystery is found on analysis to be a
complex emotion compounded of awe in the presence of the unknown, wonder in the presence of known. ফলে পরিচিতের উপস্থিতিতে বিস্ময় এবং অপরিচিতির উপস্থিতিতে এক ভয় মিশ্রিত শ্রদ্ধাবোধ তৈরি করে একটা কম্পাউন্ডেড মিস্ট্রি রোমান্টিসিজম। ফলে রোমান্টিসিজমকে নিয়ে প্রচুর প্রচুর সংজ্ঞা রয়েছে, এগুলো তার মধ্যে কয়েকটি মাত্র। তা এর কারণ হচ্ছে রোমান্টিক এজের বিস্তৃতির জন্য। আমরা এখন রোমান্টিক যুগের বৈশিষ্ট্যগুলো বা যে বৈশিষ্ট্যগুলো না থাকলে রোমান্টিক কবিতা বা রোমান্টিক সাহিত্য যেন হবে না, সেই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো আলোচনা করব। সো ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফিচার্স অফ রোমান্টিসিজম। নাম্বার 1, নেচার। ফলে প্রকৃতি রোমান্টিক যুগের সাহিত্যে, রোমান্টিক কাব্যে ভীষণভাবে আমরা দেখতে পাবো। কাব্যের কথা বলা হচ্ছে কারণ রোমান্টিক যুগে মূলত জেনারেলি মেনলি কবিতার প্রাধান্য আমরা পাই। অন্যান্য সাহিত্যের উপাদানের মধ্যে উপন্যাসও লেখা হয়েছে, নাটকও লেখা হয়েছে এবং প্রচুর পরিমাণে প্রবন্ধ লেখা হয়েছে। প্রবন্ধও যথেষ্ট গুরুত্বপূর্ণ, উপন্যাসও গুরুত্বপূর্ণ, কিন্তু নাটক ততটা জনপ্রিয় হয়নি বা উপন্যাসগুলো ততটা জনপ্রিয় নয় যতটা কবিতা। তাই রোমান্টিক বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করতে গেলে প্রথমেই যে বৈশিষ্ট্যটি আসবে সেটি হলো নেচার, প্রকৃতি। কিন্তু প্রকৃতির বিভিন্নতা এখানে আমরা পাবো। একটা আউটওয়ার্ড নেচার, বাহ্যিক প্রকৃতি। নাম্বার 2, সুপার ন্যাচারাল নেচার। নাম্বার 3, ইনার অর সাইকি, আভ্যন্তরীণ প্রকৃতি। অর্থাৎ যে কোনো ধরনের প্রকৃতি হোক না কেন, রোমান্টিক কবিতায় এক ধরনের যে কোনো ধরনের প্রকৃতির উপস্থিতি আমরা লক্ষ্য করব। আউটওয়ার্ড নেচার মূলত ওয়ার্ডসওয়ার্থের কবিতায়। ওয়ার্ডসওয়ার্থ বাহ্যিক প্রকৃতির সঙ্গে এটা মনে করতেন ম্যান ওয়াজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ নেচার, মানুষও এই প্রকৃতির একটা অবিচ্ছেদ্য অংশ। নাম্বার 2 যে বৈশিষ্ট্যটা ওয়ার্ডসওয়ার্থ তার কাব্যে ভীষণভাবে তুলে ধরেছিলেন সেটা হচ্ছে প্যান্থেইজম। প্যান্থেইজম ইজ এ স্পেশাল বিলিফ দ্যাট গড পারমিটস ইন অল দ্য ন্যাচারাল অ্যাসপেক্টস। প্রকৃতির সমস্ত উপাদানের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। অ্যান্ড নেচার হ্যাজ এ সেলফ অফ ইটস ওন, প্রকৃতির নিজস্ব একটা সত্তা রয়েছে। এই ভাবনাটাই হচ্ছে প্যান্থেইজম, এটা একটা বিশেষ বিশ্বাস। নাম্বার 2, সুপার ন্যাচারাল নেচার। সুপার ন্যাচারাল নেচার আমরা মূলত কোলরিজের কবিতাগুলোতে, কুবলা খান, খ্রিস্টাবেল, এই সমস্ত বিখ্যাত কবিতায় পাই। অতি প্রাকৃত পরিবেশ, ভৌতিক উপাদান সমন্বিত সুপার ন্যাচারাল নেচার। ইনার সাইকি আমরা ইয়াঙ্গার জেনারেশন কবির মধ্যে মূলত বেশি পরিমাণে পাই কিট শেলির কবিতায়। তারা মানুষের আভ্যন্তরীণ প্রকৃতিকে তুলে ধরেছেন। ফলে প্রকৃতিকে এখানে দেখানো হয়েছে as a religious response to nature. They were concerned that nature should not be just seen scientifically but as a living force. ফলে প্রকৃতিকে একটা জীবিত উপাদান, প্রাকৃতিক জীবন্ত প্রাণী হিসাবে দেখতে হবে যেন, either made by a creator or as in some way divine, যেন সেটা একটা স্বর্গীয় অস্তিত্ব প্রকৃতির মধ্যে রয়েছে। Some of them were no longer Christian in their beliefs. Shelley was an atheist, নাস্তিক ছিলেন শেলি, কিন্তু প্রকৃতির উপরে তার বিশ্বাস ছিল। ফর এ হোয়াইল ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ এ প্যান্থেইস্ট, দ্য বিলিভ দ্যাট গড ইজ ইন এভরিথিং, সমস্ত কিছুর মধ্যে ঈশ্বর রয়েছে, এবং এই বিশ্বাসটাকে বলা হয় প্যান্থেইস্ট। মাচ অফ দেয়ার পোয়েট্রি সেলিব্রেটেড দ্য বিউটি অফ নেচার or protested the ugliness of growing industrialization of the century, the machine, factories, slum condition, pollution and so on, and they protested against these. ফলে প্রকৃতির বিশুদ্ধতাকে তারা তাদের কাব্যে তুলে ধরার একটা চেষ্টা করেছেন। নেচার ফর দ্য রোমান্টিক পোয়েটস ইনক্লুড ল্যান্ডস্কেপ, ট্রিজ, প্ল্যান্টস, হিলস, রিভার্স, মাউন্টেন্স এটসেট্রা, as well as rural folks together with their cottages, sheep, goats and rural festivals. Keats visualizes its nature, Shelley intellectualizes, Wordsworth mystifies and Byron revolutionizes it. Wordsworth the worshipper and high priest of nature, and Wordsworth is sometimes called the poet priest of nature, says, and that I, so long a worshipper of nature, hither come unwearied in that service, rather say with warmer love, oh, with far deeper zeal of holier love.
So this was the holier love that Wordsworth felt with nature. It has been taken from, the lines have been taken from Tintern Abbey. And nature was to Wordsworth friend, philosopher and guide. Shelley's Ode to the West Wind is an ode invoking emotion of nature's disasters. এটা একটা ভিন্ন মাত্রা, ভিন্ন ধারা। ওড টু দ্য ওয়েস্ট উইন্ডে তিনি প্রকৃতির ধ্বংসলীলাকে আমন্ত্রণ জানিয়েছেন, স্বাগত জানিয়েছেন। দ্য মুড ইজ ভেরি সোলেম অ্যান্ড সামহট ডার্ক ইন পোর্ট্রেইং দ্য উইন্ড অ্যান্ড অল ইটস মেনি ক্যারেক্টারিস্টিক্স। In the fifth stanza of the first canto, the wind is said to be a destroyer and preserver. বাতাসকে ডেস্ট্রয়ার এবং প্রিজার্ভার একই সঙ্গে সম্বোধন করা হয়েছে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস is wrapped up in the thought of nature as number one. His Lucy poems, Tintern Abbey, and many more poems also bring out the theme of nature. Prelude, তার অটোবায়োগ্রাফিক্যাল যে সেপ আপ করছে যে কবিতা, সেখানেও তিনি প্রকৃতিকে প্রধান বিষয় হিসাবে গ্রহণ করেছেন। ফলে প্রকৃতি যে কোনোভাবেই রোমান্টিক কবিদের কবিতায় থাকবে, সে ইয়াঙ্গার জেনারেশন কবি হতে পারে কিংবা ফার্স্ট জেনারেশন কবি হতে পারে কিংবা সুপারন্যাচারাল কবি, যে প্রকারের কবি হোক না কেন। সেকেন্ড ক্যারেক্টারিস্টিক অফ দিস রোমান্টিসিজম ইজ বিউটি। বিউটি ক্যান বি অবজার্ভড ইন many poets in a different way. Number one, Wordsworth. To Wordsworth, the beauties of nature were of highest importance. Trees, mountain, valley, river, and the beauteous forms are of most importance. Number two, Coleridge. To Coleridge, it was the strange beauty, the supernatural beauty as expressed in Kubla Khan, Christabel and Rime of the Ancient Mariner. And to John Keats and Percy Bysshe Shelley, these two poets of the younger generation or second generation, the second generation poets actually as if researched with beauty. He commented, a thing of beauty is a joy forever. This is the first line of Endymion. He also says beauty is truth, truth's beauty. Ode on a Grecian কবিতায় তিনি বলেছেন। Percy Bysshe Shelley has expressed his idea that beauty lies not in the beautiful object but in the beholder's eye. But beauty lies in the beholder's eye. বলে সৌন্দর্য অবস্থান করে সুন্দর জিনিসের মধ্যে নয়, সৌন্দর্য অবস্থান করে যে দেখছে তার চোখে। সেই জন্য তার দ্য মুন কবিতায় পার্সি বিশি শেলি দেখিয়েছেন যে একই চাঁদ বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম দৃষ্টিতে আবির্ভূত হচ্ছে। ওয়াল্টার প্যাটার কলস দ্যাটস ওয়াই দ্য এজ অ্যাজ দ্য এডিশন অফ স্ট্রেঞ্জনেস টু বিউটি। Nature comes out very strongly in Percy Bysshe Shelley's Ode to the West Wind and William Wordsworth's The World is Too Much With Us. Shelley and Wordsworth appreciation, these two poets' appreciation for nature was noticeable, powerful, and above all emotional. Both writers were relative in their way, in the way they wrote about the beauties of nature, but at the same time, each one has their own style of presenting nature in their works. যাই হোক, দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে সৌন্দর্য, এবং সৌন্দর্যকে সমস্ত উল্লেখযোগ্য বিখ্যাত রোমান্টিক কবিরা কোনো না কোনোভাবে, সেটা ওয়ার্ডসওয়ার্থের ক্ষেত্রে আউটার নেচার হোক, কোলিজের ক্ষেত্রে সুপারন্যাচারাল বিউটি হোক, কিটসের ক্ষেত্রে বিউটি ইজ ট্রুথ, ট্রুথস বিউটি হোক, কিংবা শেলির ক্ষেত্রে দ্য ডিফারেন্ট ভিউজ অফ বিউটি, সৌন্দর্য মোটামুটি প্রকাশিত হয়েছে। নাম্বার 3 ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ইজ ইমাজিনেশন। ইমাজিনেশনকে অ্যাকচুয়ালি এস.টি. কোলরিজ তার বায়োগ্রাফিয়া লিটারেরিয়ার বিভিন্ন চ্যাপ্টারে বেশি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করেছেন, আলোচনা করেছেন। চ্যাপ্টার 13-এ তিনি বলছেন, দ্য ইমাজিনেশন দেন আই কনসিডার আইদার অ্যাজ প্রাইমারি অর সেকেন্ডারি। ফলে এখানে ইমাজিনেশনকে আমরা দুভাগে প্রধান ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রাইমারি ইমাজিনেশন, একটা হচ্ছে সেকেন্ডারি ইমাজিনেশন। বায়োগ্রাফিয়া লিটারেরিয়াতে এস.টি. কোলরিজ যে ধারণা দিচ্ছেন, সেখান থেকেই দ্য প্রাইমারি ইমাজিনেশন আই হোল্ড টু বি দ্য লিভিং পাওয়ার and prime agent of all human perception, and as a repetition in the finite mind of the eternal act of creation of the infinite I am.
The secondary I consider as an echo of the former, coexisting with the conscious will, yet still as identical with the primary in the kind of its agency, and differing only in degree and in the mode of its operation. It dissolves, diffuses and dissipates. তিনি সেকেন্ডারি ইমাজিনেশনের ফাংশন এভাবে বলছেন, ইট ডিজলভস, ডিফিউজেস অ্যান্ড ডিসিপেটস, এটা মিশিয়ে দেয়, গলিয়ে দেয়, নতুন করে তৈরি করে, ইন অর্ডার টু রিক্রিয়েট, নতুন করে সৃষ্টি করতে। অ্যান্ড where this process is rendered impossible, yet still at all events it struggles to idealize and to unify. It is essentially vital, even as all objects are essentially fixed and dead. So কল্পনা দু প্রকারের, একটা প্রাইমারি ইমাজিনেশন সবার মধ্যেই থাকে, সেকেন্ডারি ইমাজিনেশন কবি সাহিত্যিকদের মধ্যে থাকে, যা রিক্রিয়েট করতে সাহায্য করে। চ্যাপ্টার 14, চ্যাপ্টার 17-এও তিনি ফ্যান্সি ইমাজিনেশন নিয়ে বলেছেন। সেকেন্ডারি ইমাজিনেশনের গুরুত্বের কথা তিনি বলেছেন, ইট ডিসিপেটস, ডিজলভস, ডিফিউজেস। First, he distinguishes between two different kinds of imagination. He describes the primary imagination as the faculty allowing man to form concepts. ধারণা তৈরি করতে সাহায্য করে, প্রত্যেকের মধ্যেই এই প্রাইমারি ইমাজিনেশন থাকে। মেক কানেকশনস or organize the information received from the world. And the secondary imagination, তিনি বলছেন, includes man's ability to create new images. The secondary is a similar concept to creativity and is the focus of Kubla Khan. He says that the secondary imagination dissolves, diffuses, dissipates in order to recreate. যাই হোক, এইভাবে তিনি সেকেন্ডারি এবং প্রাইমারি ইমাজিনেশনের কথা বলেছেন। এবং রোমান্টিক কবিতা হতে গেলে সে কল্পনার কিন্তু প্রয়োগ থাকতে হবে। ফলে একটা কবিতাকে, যে জিনিসটি কবিতা করে দেয়, যে জিনিসটির যা কারণে একটা সাধারণ চিত্র সাহিত্যের ছোঁয়া পেয়ে পেন্টিং হয়ে ওঠে, সেটা হচ্ছে সেকেন্ডারি ইমাজিনেশন। In a defense of poetry, Shelley elevated the status of poets. They measure the circumference and sound the depths of human nature with a comprehensive and all-penetrating spirit. He declared that poets are the unacknowledged legislators of the world. This might sound somewhat pretentious, but it serves to convey the faith the romantics had in their poetry. ফলে এই কল্পনা শক্তির গুণেই কবিরা কিন্তু হয়ে ওঠে unacknowledged legislators of the world. Number 4, democracy and personal freedom. In 1762, Jean-Jacques Rousseau declared in the social contract, তার বইতে উল্লেখ করেছেন, man is born free and everywhere he is in chains. During the romantic period, major transitions took place in society as dissatisfied intellectuals and artists challenged the establishment. ফলে প্রতিষ্ঠিত যে ম্যান মেড ইনস্টিটিউশনস গুলো, তার বিরুদ্ধেই প্রতিবাদ হলো এই রোমান্টিক যুগে। ফলে ডেমোক্রেসি এবং পার্সোনাল ফ্রিডমের একটা ক্রাই ধ্বনিত হলো রোমান্টিক যুগে। ইন ইংল্যান্ড, দ্য রোমান্টিক পোয়েটস ওয়ার অ্যাট দ্য ভেরি হার্ট অফ দিস মুভমেন্ট. They were inspired by a desire for liberty and they denounced the exploitation of the poor. There was an emphasis on the importance of the individual, a conviction that people should follow ideals rather than imposed conventions and rules. Besides French Revolution, Industrial Revolution, reform bills and Shelley's new millennium, Shelley তার কবিতাতে একটা নতুন মিলেনিয়ামের স্বপ্ন দেখালেন। ফলে মানুষের পার্সোনাল ফ্রিডমকে যথেষ্ট পরিমাণে রোমান্টিক কবিতায় প্রাধান্য দেওয়া হলো, তুলে ধরা হলো। নাম্বার 5 ক্যারেক্টারিস্টিক্স ইজ অর্ডিনারি, সেলিব্রেশন অফ দ্য সিম্পল লাইফ। ফলে মার্জিনালাইজড পিপল, পুয়ার অ্যান্ড দ্য অপ্রেসড, তাদেরকে যখন প্রাধান্য দেওয়া হতে লাগলো, ফলে সাধারণ জীবনকে সেলিব্রেট করা হতে লাগলো। অ্যান্ড অর্ডিনারি বিকামস এক্সট্রা অর্ডিনারি, সাধারণ জিনিস অসাধারণ রূপে প্রতিভাত হতে লাগলো এই রোমান্টিক যুগের কবিতায়। ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ কনসার্নড অ্যাবাউট দ্য এলিটিজম of earlier poets whose highbrow language and subject matter were neither readily accessible nor particularly relevant to the ordinary people. He maintained that poetry should be democratic, that it should be composed in the language really spoken by man. এটা preface to the lyrical ballads এর 1802 এডিশনে তিনি বলেছিলেন। For this reason he tried to give a voice to those who tended to be marginalized and oppressed by society. The
rural poor, discharged soldiers, fallen women, the insane and children. তাদের কবিতা, তাদেরকে গ্লোরিফাই করে লেখা হলো কবিতা, ফলে সাধারণ মানুষ তার প্রাধান্য পেল। মানে এই যুগের আগে ভাবাই যেত না যে ড্যাফোডিলস কবিতাকে একটা স্বর্গীয় ফুল হিসাবে তুলে ধরা যেতে পারে। Blake was radical in his political views, frequently addressing social issues in his poems and expressing his concerns about the monarchy and the church. His poem London draws attention to the suffering of chimney sweeps, soldiers and prostitutes. ফলে সাধারণ মানুষ, ইংল্যান্ডের যারা নিপীড়িত নির্যাতিত মানুষ, সিম্পল লাইফ যারা লিড করেন, তাদেরকে তুলে ধরা। লুসি পোয়েমসেও সাধারণ একটি মেয়ের কাহিনী, ড্যাফোডিলস কবিতায় সাধারণ পাতি ফুল, চিমনি সুইপার্স, এদেরকে গ্লোরিফাই করা হতে লাগলো এই রোমান্টিক যুগের কবিতায়। নাম্বার 6, ইন্টারেস্ট ইন দ্য রাস্টিক অ্যান্ড প্যাস্টোরাল লাইফ। রোমান্টিক প্যাস্টোরাল uses nostalgia to indicate a better time away from the complications of city life. It focuses on the move away from the urban areas to the simpler lifestyle. এবং এই কারণেই আমরা জানি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লন্ডন শহরের এই চাকচিক্য থেকে দূরে লেক ডিস্ট্রিক্টে গিয়ে থাকলেন এবং তিনজন কবি তার সঙ্গে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কোলরিজ এবং রবার্ট সাউদি, তিনজনে লেক পোয়েটস নামে খ্যাত। William Blake's hand-painted print illustrating the pastoral poem The Shepherd depicts the pastoral scene of a shepherd. উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতায়, জন ক্লেয়ারের কবিতায় এই প্যাস্টোরাল লাইফকে গ্লোরিফাই করা হয়েছে। ফলে নেচার বিগেন টু হ্যাভ ইটস ওন ইম্পর্টেন্স ইন দ্য পোয়েট্রি অফ দিস এজ। ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ দ্য গ্রেটেস্ট পোয়েট হু রিভিলড দ্য ফিজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল বিউটি অফ নেচার টু দোজ হু কুড নট সি এনি চার্ম ইন দ্য ওয়াইল্ড ফ্লাওয়ার্স, গ্রিন ফিল্ডস অ্যান্ড চার্পিং বার্ডস। ফলে প্রকৃতির যে মধ্যে যে সৌন্দর্য রয়েছে, প্যাস্টোরাল লাইফের মধ্যে, রাস্টিক লাইফের মধ্যে যে ঔদার্য রয়েছে, তাকে তুলে ধরলেন রোমান্টিক কবিরা। নাম্বার 7 পয়েন্ট, ইন্টারেস্ট ইন ফোক ট্র্যাডিশনস। ইট এলিভেটেড ফোক আর্ট। রোমান্টিক কবিতায় যেমন করে সলিটারি রিপার কবিতায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, ফলে সেলিব্রেটেড অ্যান্ড শ্যাং দ্য সিম্পলিসিটি অ্যান্ড কমন প্লেস অফ লাইফ অ্যাজ ইন সলিটারি রিপার। ইউজ অফ কমন ল্যাঙ্গুয়েজ। তবে অবশ্য এই ওয়ার্ডসওয়ার্থের তত্ত্ব এবং তার কবিতার মধ্যে অনেকে এই অসামঞ্জস্যতা দেখে থাকেন, তবে তারা চেয়েছিলেন সাধারণ মানুষের ভাষায়, সাধারণ মানুষের কাছে, টার্গেট অডিয়েন্স কমন ম্যান যেহেতু, তাদের কাছে পৌঁছে যেতে। রোমান্টিক কবিতার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সাবজেক্টিভিটি। অল রোমান্টিক লিটারেচার ইজ সাবজেক্টিভ। আই গেটস দ্য প্রায়োরিটি। আই মিনস আইনেস, আমি, অর্থাৎ ব্যক্তিগত অনুভূতি। It is an expression of the inner urges of the soul of the artist. The poet gives free expression to his feelings, emotions and experiences, thoughts and ideas, and does not care for rules and regulations. তাতে কে কি মনে করলো, সমাজের কে কি মনে করলো তারা পরোয়া করতেন না। The emphasis is laid on inspiration and intuition. For example, Keats's Ode to the Nightingale is basically based on personal matter. His life is full of tragedy. When his brother died, he wrote this poem being annoyed with the practical world. So it is a subjective poem. Other subjective poems are Keats's Ode to Fanny, Wordsworth's Tinternabee, এবং অনেক কবিতায়, ম্যাক্সিমাম কবিতাই এখানে সাবজেক্টিভ কবিতা, কিন্তু ব্যক্তিগত জায়গা একটা অসাধারণ কাব্যগুণে সেগুলো ইউনিভার্সাল হয়ে উঠেছে। সো পার্সোনাল বিকামস ইউনিভার্সাল। নাম্বার 10 পয়েন্ট, ইন্ডিভিজুয়ালিটি। Obviously, the celebration of the individual in romantic poetry refers to the ideal that single entity, person, life is inherently important and powerful. কোনো ব্যক্তি যথেষ্ট শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ, এটা দেখানো হচ্ছে। The individual in romanticism has the strength to succeed and be heroic within him or herself. This is in contrast to the epic or classical literature in which the hero is usually empowered or aided by another more powerful or noble source. যেমন করে ধরো Odysseus gets help from both Zeus and more often Athena. Perseus is aided by Athena, getting gift from the nymphs of the north and other lesser gods and goddesses and so on. ইত্যাদি। অর্থাৎ এপিক কবিতায়, ক্লাসিক্যাল লিটারেচারে অন্যের কাছ থেকে সাহায্য পেত, কিন্তু এখানে ব্যক্তি যথেষ্ট গুরুত্ব পাওয়া শুরু হলো। Frost at Midnight works as good example on this
ইন্ডিভিজুয়ালিজম, সেলিজ ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, এগুলো ইন্ডিভিজুয়ালিটিকে অ্যাসার্ট করে। নাম্বার 11 ক্যারেক্টারিস্টিক্স, mystic of the past. Mystic of the past is another important feature for the romantics. Keats's Ode on a Grecian Urn is a fine example of how the ancient past inspired the poets. The past provided all the romance and charm that romantic imagination needed. Escapism, another important point. Escapism shows a tendency to run away from reality, the responsibilities and the routine of real life. দায় দায়িত্ব থেকে, বাস্তব জীবনের রুটিন থেকে, বাস্তবতা থেকে পালিয়ে যাওয়ার একটা প্রবণতা, তাকে বলা হয় এসকেপিজম। এসকেপিস্ট ডাজ নট ফিল অ্যাট ইজ ইন দিস ওয়ার্ল্ড অ্যারাউন্ড হিম। এই যে জগৎ, যে বাহ্যিক জগৎ, তার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করেন না কবিরা। তা কবিরা প্রায়শই একটা কাল্পনিক জগতে, কল্পনার জগতে চলে যেতে চান। দ্য পোয়েট এসকেপস ইনটু এ ওয়ার্ল্ড অফ ইমাজিনেশন। Keats's poem reveal an element of escapism. তার on first looking into Chapman's Homer is discovered a new, in this poem he discovered a new realm of wonder and beauty. He studied Greek myths and legends. Much have I traveled in the realms of gold, and many goodly states and kingdoms seen. Keats is known as an escapist, এবং তার বিখ্যাত কবিতা ওড টু এ নাইটিঙ্গেল কবিতায় তিনি এটা প্রায়শই দেখিয়েছেন যে তিনি একটা অন্য জগতে চলে যেতে চান। ফেড ফার অ্যাওয়ে, ডিজলভ অ্যান্ড কোয়াইট ফরগেট দ্য উইয়ারিনেস, দ্য ফিভার অ্যান্ড ফ্রেট, ফলে এই বাস্তব জগৎ থেকে চলে যেতে চান। The tendency of escapism can be found in the poem Ode to the West Wind also. If I were a dead leaf, thou mightest bear. If I were a swift cloud to fly with thee, a wave to pant beneath thy power and share. Wordsworth wanted to escape from the mundane life also, city life and modern commercial life. So he escapes to nature, and he suggests going to nature for peace and satisfaction. In his famous poem Tinternabee, the poet says that during the hours of tedium, in the midst of great noise of towns and cities, he has often recollected them lying in lonely rooms. তিনি বলেছেন এভাবে, but oft in lonely rooms and mid the din of towns and cities, I have owed to them in hours of weariness, sensation sweet. While here I stand not only with the sense of present pleasure, but with pleasing thoughts that in this moment there is life and food for future years. ফলে প্রকৃতি তাকে ফুড ফর ফিউচার ইয়ার্স দিতেন, এবং ডিন অ্যান্ড বাসল অফ সিটি লাইফ থেকে তিনি চলে যেতে চান। নেক্সট পয়েন্ট ইজ মেলাঙ্কলি নোট। মেলাঙ্কলি নোট অর হ্যামলেট মুড ইজ ওয়ান অফ দ্য ফিচার্স অফ দিস পিরিয়ড। সেলিজ লিরিক্স, ও ওয়ার্ল্ড, ও লাইফ, ও টাইম, তিনি বিলাপ করছেন। ও লিফট মি অ্যাজ এ ওয়েভ, এ লিফ, a cloud, I fall upon the thorns of life, I bleed. আমি জীবনের কাঁটার উপরে পড়েছি, আমি রক্তাক্ত। এইভাবে তারা তাদের দুঃখের কথা বলতেন। ওড টু এ নাইটিঙ্গেল কবিতায়ও আমরা পয়েগন্যান্ট ফিলিং পাচ্ছি। হি ইজ ইন লাভ উইথ হিজ ফুল ডেথ, দ্য পোয়েট সেজ টু সিজ আপন দ্য মিডনাইট উইথ নো পেন। ফলে নাইটিঙ্গেল পাখির গান শুনে শুনে মরে যাওয়াটাও তার কাছে আরামের ব্যাপার। কোলরিজের কবিতাতেও আমরা ওড টু ডিজেকশনে এই মেলাঙ্কলি নোট। নেক্সট পয়েন্ট ইজ মেডিয়াভ্যালিজম। Romantic poetry was attracted to nostalgia, and medievalism is another important characteristic of romantic poetry, especially in the works of John Keats and Coleridge. They were attracted to exotic, remote and obscure places, and so they were more attracted to Middle Ages than to their own age. Romanticism is interpreted by Pater as the addition of the sense of strangeness to beauty. Walter Pater বলছেন, স্ট্রেঞ্জনেস বলতেই আসলে এই অদ্ভুত বিস্ময় এবং যে মিস্টেরিয়াস ওয়ার্ল্ডটা, এটা মিডল এজ থেকেই। কোলরিজের খ্রিস্টাবেল, রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, এগুলোতে ইংল্যান্ড অফ দ্য মিডল এজেস এর ব্যাকড্রপ হিসাবে আমরা পাই। ইন খ্রিস্টাবেল উই হ্যাভ দ্য ইউজুয়াল মেডিয়েভাল accouterments such as an old-fashioned castle, a feudal lord,
মিস্ট্রি, সুপারস্টিশন, ম্যাজিক অ্যান্ড টেরর, এগুলো সবগুলোই আমরা পাচ্ছি। দ্য ক্যাসেল ইজ সারাউন্ডেড বাই এ মোট অ্যান্ড ইজ আয়রনড উইদিন অ্যান্ড উইদাউট। দেয়ার ইজ দ্য উইচ ওমেন জেরাল্ডাইন হু কাস্টস হার ইভিল স্পেল অন দ্য চেস্ট খ্রিস্টাবেল হু ইজ ভেরি at every inch the beautiful and young heroine of a typical medieval romance। ফলে মধ্যযুগীয় রোমান্সে যেভাবে বৈশিষ্ট্যগুলো পাচ্ছি। The Lay of the Last Minstrel, The Lady of the Lake আমরা মিডল এজে রেফারেন্স পাই। কিটসের কবিতা দ্য ইভ অফ সেন্ট অ্যাগনেস এবং লা বেল ডেম সান্স মার্সি, এই সমস্ত কবিতায় মেডিয়াভেল রেফারেন্স আমরা ভাবে। The Note of Revolt, there was a natural revolt against the classical spirit of the 18th century। নিওক্লাসিসিজমের বিরুদ্ধেও আমরা এই আন্দোলন দেখতে পেয়েছি। and the spirit of revolt was accentuated by the French Revolution with its cry for liberty, equality and fraternity। It was a revolt against the industrial revolution also and its tendency towards mass movements, urbanization and sameness। Romanticism instead focused on the individual and individual experiences। The Romantics also revolted against classicism, neoclassicism and what was popular in the age of enlightenment। Shelley in his Ode to the West Wind and the Revolt of Islam, এই সমস্ত কবিতায় নোট অফ রিভল্ট, সোশিও পলিটিক্যাল ক্লিনজিং এর কথা বলেছেন, নিউ মিলেনিয়ামের কথা বলেছেন, এস্টাবলিশমেন্টের এগেনস্টে তিনি কথা বলেছেন। নেক্সট পয়েন্ট ইজ সেন্স অফ ওয়ান্ডার, বিস্ময়ের বোধ। Imagination and emotion are the cardinal elements in Romanticism. It is characterized by an extraordinary development of imaginative sensibility which opened up new fields and sites that were a source of wonder, এবং সেই জন্যই তো থিওডর ওয়াটস ডান্টন ডিফাইন্স ইট অ্যাজ দ্য রেনেসাঁ অফ ওয়ান্ডার। নেক্সট পয়েন্ট ইজ রিভাইভাল অফ ন্যাশনাল সেন্টিমেন্ট। ফলে ফ্রেঞ্চ রেভলিউশন এবং পলিটিক্যাল যে অ্যাজিটেশনস গুলো ছিল তার ফলে একটা ন্যাশনাল সেন্টিমেন্ট কিন্তু তৈরি হলো। Wordsworth's sonnets on national crisis during the Napoleonic Wars and Campbell's lyrics express the new national sentiment for England। Lyricism, and another point is lyricism. Romantic lyric poetry consists of first-person accounts of the thoughts and feelings of a specific moment. The feelings were extreme, but they are personal। ফলে বিখ্যাত সব লিরিক কবিতার সৃষ্টি হয়েছে এই রোমান্টিক যুগে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেলর কোলরিজ, জন কিটস, পার্সি বেসি শেলি, লর্ড বাইরন, প্রায় সবাই লিখেছেন। রোমান্টিক লিরিসিজম ইজ কনসিডার্ড টু হ্যাভ ফাউন্ড ইটস গ্রেটেস্ট ভয়েস ইন দ্য ওয়ার্ক অফ স্যামুয়েল টেলর কোলরিজ, হুজ মোস্ট ফেমাস পোয়েম কুবলা খান। ইন জানাডু ডিড কুবলা খান এ স্ট্রেটলি প্লেজার ডোম ডিক্রি হোয়ার আল্ফ দ্য স্যাক্রেড রিভার ran through caverns measureless to men। বিখ্যাত কবিতা। রাইম অফ দ্য অ্যানসেন্ট মেরিনারেও আমরা তাই পাচ্ছি। রোমান্টিক যুগে প্রচুর ভ্যারাইটি আমরা পেয়েছি। ইউনিফর্মিটির চেয়ে ভ্যারাইটির উপরে তারা গুরুত্ব দিয়েছেন। বিভিন্ন ধরনের কবিতা আমরা পাই। নেক্সট পয়েন্ট ইজ গথিক রোমান্স। দ্য রোমান্টিক্স ফ্যাসিনেশন ফর দ্য মিস্টেরিয়াস অ্যান্ড দ্য আনরিয়েল অলসো লেড টু দ্য ডেভেলপমেন্ট অফ গথিক রোমান্স হুইচ বিকেম পপুলার ডিউরিং দ্য পিরিয়ড। অ্যাকচুয়ালি গথিক রোমান্সের যে বৈশিষ্ট্যগুলো, মিস্ট্রি অ্যান্ড ফিয়ার, omens and curses, atmosphere and setting, supernatural and paranormal activity, romance, emotional distress, nightmares, এগুলো রোমান্টিক যুগের অনেক কবিতায় আমরা পাই। যেমন কোলরিজের কুবলা খান, দ্য রাইম অফ দ্য অ্যানসেন্ট মেরিনার, কিটসের লা বেল ডেম সান্স মার্সি, ইসাবেলা or the pot of basil are also full of these elements। নেক্সট পয়েন্ট ইজ হেলেনিজম। এগুলো সব রোমান্টিক যুগের প্রচুর বৈশিষ্ট্য রয়েছে। হেলেনিজম, the world of classical Greece was important to the Romantics. John Keats's poetry is full of allusions to the art, literature and culture of Greece। ফলে whatever that is related to Greek is called Hellenism। গ্রিসের প্রতি আকর্ষণ এবং বিভিন্ন কবিতায়, ওড অন এ গ্রেসিয়ান আর্ন কবিতাতে আমরা তার নমুনা পাই। Pierce notes that poems such as Ode on a Grecian Urn and Hyperion are classic in the noblest sense of the word, as nobly Grecian as anything in our language। Ode to Autumn কবিতায় কিটসের, সেখানে কয়ের মিউজিকের কথা পাচ্ছি। আসলে কোরাসের থেকে যে কয়ের শব্দটি এসছে তা আমরা পাই। এবং কিটসের অন্যান্য কবিতায়, শেলির প্রচুর কবিতাতে আমরা ক্লাসিক্যাল গডস
ওড টু স্কাইলার্ক, ওড টু নাইটিঙ্গেল কবিতাতেও আমরা এই ক্লাসিক্যাল গডসদের রেফারেন্স পাচ্ছি, গ্রিক গডস গডেসেস এর রেফারেন্স পাই। দ্য সাবলাইম, one of the most important concepts in romantic poetry, the sublime in literature refers to use of language and description that excites thoughts and emotions beyond ordinary experience. Though often associated with grandeur, the sublime may also refer to the grotesque or the other extraordinary experiences that take us beyond ourselves. ফলে এই কবিতা পড়লে বা লিখলে কবি কিংবা পাঠক দুজনের একটা সাবলাইম এক্সপেরিয়েন্স হবে। এটা শেলির কবিতায় কিংবা কোলরিজের কবিতাতেও আমরা সেই রেফারেন্সগুলো পাই। The literary concept of the sublime became important in the 18th century. It is associated with the 1757 treatise by Edmund Burke. Though it has earlier roots, the idea of the sublime was taken up by Immanuel Kant and the romantic poets including especially William Wordsworth. The spot of time এর রেফারেন্স এর সঙ্গে রিলেটেড। The outcasts, an interest in and concern for the outcasts of society, tramps, beggars, obsessive characters and the poor and disregarded are especially evident in romantic poetry. এছাড়াও অনেক বৈশিষ্ট্য আমরা পাই। ফ্রিকুয়েন্ট ইউজ অফ পার্সনিফিকেশন, প্রচুর পার্সনিফিকেশনের প্রয়োগ, এবং এছাড়াও অন্যান্য ফিগারস অফ স্পিচের প্রয়োগ আমরা এই রোমান্টিক কবিতাগুলোতে পাবো। সুপার ন্যাচারালিজম অলরেডি আলোচনা করেছি, নেচারের পয়েন্টে সুপার ন্যাচারালিজম আলোচিত হয়েছে, আরো এর বিস্তৃত ধারা রয়েছে যদিও। লাভ ফর চাইল্ডহুড, শৈশবের প্রতি আকর্ষণ বোধ। কিডস তার ওড টু দ্য ওয়েস্ট উইন্ড কবিতায় বলছেন যে আমি যদি শৈশবে থাকতাম তাহলে তিনি এই উইন্ডের চেয়ে আরো দৌড়তে পারতেন এবং প্রকৃতিতে সমাজে পরিবর্তন আনতে পারতেন। সেন্সুয়াসনেস, কিডসের শেলির কবিতায় সেন্সুয়াসনেস আমরা পাই। ড্রিম লাইক কোয়ালিটি, কুবলা খান কবিতায় এবং অনেক কবিতাতে এই ড্রিম কোয়ালিটির আমরা রেফারেন্স পাই। এইগুলো হচ্ছে মোটামুটি বৈশিষ্ট্য। বিস্তৃত আলোচনা করতে গেলে একটা লেন্দি ভিডিও হয়ে যাবে, ফলে পয়েন্টগুলোকে অন্তত ছুঁয়ে গেলাম আমি। আমরা এবারে দেখে নেব যে রোমান্টিক কবিদের কথা। এখানে শুধু নামোল্লেখ করব আমি, তাদের বিষয়ে বিস্তৃতভাবে পরবর্তী ভিডিওতে আমি প্রকাশ করব। প্রি রোমান্টিক পোয়েটসদের মধ্যে উল্লেখযোগ্য উইলিয়াম ব্লেক, রবার্ট বার্ন, ওয়াল্টার স্কট। এছাড়াও কিন্তু অনেকেই রয়েছেন, এরা মূলত বিখ্যাত সমস্ত কবি। প্রি রোমান্টিক পোয়েটস এরা উইলিয়াম ব্লেক, রবার্ট বার্ন এবং ওয়াল্টার স্কট। ফার্স্ট জেনারেশন অফ রোমান্টিক পোয়েটস উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেলর কোলরিজ, এসটি কোলরিজ এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এরা সব, এবং রবার্ট সাউদি, তিনজন লেক ডিস্ট্রিক্টে থাকতেন বলে এরা লেক পোয়েটস নামে বিখ্যাত প্রথম তিনজন কবি। আর এদের প্রথম দুজন কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেলর কোলরিজের লিরিক্যাল ব্যালাডস এই কাব্যগ্রন্থই কিন্তু রোমান্টিক যুগের সূচনাকাল হিসাবে ধরা হয়, 1798। রবার্ট সাউদি প্রথম হয়েছিলেন পোয়েট লরিয়েট, তারপরে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পোয়েট লরিয়েট হয়েছিলেন, যদিও হওয়ার কথা ছিল এসটি কোলরিজের। এসটি কোলরিজ খুব প্রেকোসিয়াস চাইল্ড ছিলেন, এঁচড়ে পাকা ছেলে, দুরন্ত বুদ্ধিমান ছেলে। এছাড়াও এই যুগের ফার্স্ট জেনারেশন রোমান্টিক কবিদের মধ্যে যাদের নাম উল্লেখ করতে হয় চার্লস ল্যাম্ব এবং টমাস ডিকুয়েন্সি, এরা মূলত এসেইস্ট হিসাবে বিখ্যাত, এরাও কবিতা লিখেছেন। সেকেন্ড জেনারেশন অফ রোমান্টিক পোয়েটসদের মধ্যে উল্লেখযোগ্য জর্জ গর্ডন, লর্ড বায়রন, পার্সি বিসি শেলি, পিবি শেলি, জন কিটস, জন ক্লেয়ার অ্যান্ড জর্জ ক্র্যাব। জর্জ ক্র্যাবের উল্লেখযোগ্য লেখাগুলোর মধ্যে হচ্ছে দ্য ভিলেজ, পোয়েমস, দ্য বরো এবং টেলস অফ দ্য হল, এগুলো তার উল্লেখযোগ্য লেখা। এছাড়া বিখ্যাত এই কবিদের প্রচুর রাইটিং আমরা পাই। এদের নামের শুধু উল্লেখ করলাম কবিদের, ছাড়া অনেক মহিলা কবিরাও এই রোমান্টিক যুগে বিখ্যাত হয়েছিলেন, যেমন করে ডরোথি ওয়ার্ডসওয়ার্থ, অধুনা তাকে আমরা আবিষ্কার করছি এবং তার কবিতার উপরে যথেষ্ট সমালোচকরা গুরুত্ব দিচ্ছেন বর্তমানে। নেক্সট, আদার রাইটার্স অফ দ্য রোমান্টিক পিরিয়ড, and they are called romantics also. নভেলিস্টস, বিখ্যাত নভেলিস্টদের মধ্যে মেরি শেলি তার ফ্র্যাঙ্কেনস্টাইন এই উপন্যাসের জন্য বিখ্যাত হয়ে রয়েছেন। জেন অস্টিনস ওয়ার্কস ইনক্লুড সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, ম্যানসফিল্ড পার্ক, এম্মা, নর্দাঙ্গা রেভি অ্যান্ড পারসুয়েশন, এগুলো তার বিখ্যাত উপন্যাস। স্যার ওয়াল্টার স্কট, তিনি কবিও ছিলেন,
কবিতাও লিখেছেন। এছাড়া উপন্যাসগুলোর মধ্যে উল্লেখযোগ্য দ্য ওয়েভারলি, ইভানহো, দ্য ব্রাইড অফ ল্যামারমোর, দ্য হার্ট অফ মিডলোথিয়ান, এগুলো তার বিখ্যাত উপন্যাস। এছাড়া এসেইস্টদের নামের উল্লেখ করতে গেলে অবশ্যই ল্যাম্ব, হ্যাজলিট, ডিকোয়েন্সি, এই তিনজন প্রখ্যাত এসেইস্ট। এছাড়াও এই যুগের অনেক এসেইস্ট ছিল। সো ফ্রেন্ডস, দিজ আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড রাইটার্স অফ দিস এজ। খুব সংক্ষেপে বলার চেষ্টা করলাম, বাট ইট ইজ অবভিয়াসলি এ লেন্দি ভিডিও। আশা করি তোমাদের রোমান্টিক যুগ সম্বন্ধে বৈশিষ্ট্যগুলোর ব্যাপারে একটা ধারণা তৈরি হলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।